বউ হঠাৎ করে বলল, আপনার সাথে আর সংসার করতে ভালো লাগছে না, ডিভোর্স দিব। আমি শুনে হাসলাম, জবাব দিলাম না। বউ কয়দিন যাবত এই একই কথা বলতেছে। শেষে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? বউ বলে, আমার একটা এক্স বিদেশ থেকে চলে আসতেছে, তার সাথে পালিয়ে যাব। আমি বললাম, আচ্ছা যাও, আমাকে কিছু টাকা দিতে পারবেন? কেন, পালিয়ে যেতে টাকা লাগবে না? সেজন্য। আচ্ছা নিও। একদিন হুট করে বাসায় এসে দেখি বউ বাসায় নেই। নর্মালি মন মেজাজ খারাপ হওয়ার কথা, আমার কিছুই হচ্ছে না। সন্ধ্যা হয়ে গেছে, বউয়ের খোঁজ খবর নেই। এবার ভয় লাগার কথা, তাও লাগছে না। কারণ আমেরিকা বাংলাদেশের উপর পারমাণবিক বোমা ফেললে সবাই মরে যাওয়ার পর যে একটা মানুষ বেঁচে থাকবে সেটা হলো আমার বউ। সে নিজেকে এতটাই সেভ করতে জানে। রাতে 10টার দিকে বউ ক্লান্ত হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বাসায় ফিরেছে। আমি তাকে শুধু একবার দেখলাম, কিছু বললাম না। বউ এসে আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল, সব টাকা খরচ হয়নি। কি এক হারামির সাথে পালাবো ভাবলাম। সারাদিন অপেক্ষা করিয়ে শেষে রাতেও এলো না। অযথাই কিছু টাকা পয়সা নষ্ট করলাম। আমি কিছুই বললাম না। বউ নিজের মতো বলে নিজেই চলে গেল। আমার এসবে তেমন কিছু যায় আসে না। তারপরেও অকারণে সারাদিনটা নষ্ট হলো আমার। সারাদিন কোনো কাজ করতে পারলাম না। হুট করে খুব মন খারাপ হলো। অভিমানে পৃথিবী মাথার উপর ভেঙে পড়ার অবস্থা। পড়ার ঘরে টেবিলের উপর হাত ঘড়িটা খুলে রেখে ঘুরতে থাকা চেয়ারটার উপর গায়ে এলিয়ে দিলাম। জাগতিক কিছু ভাবতে ইচ্ছা করছিল না। কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করছিল না। শুধু ঝিম ধরে পড়ে থাকতে ভালো লাগছিল। আমি ফোন বন্ধ করে দিয়েছি। ভেতর থেকে দরজায় খিল দিয়ে দিয়েছি। খাবারের জন্য বউ বাহির থেকে অনেকবার ডেকেছে, কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না, তাই ভেতর থেকে কোনো জবাব আমি দেইনি। সারা রাত ঝিম ধরে থেকে ভোরে একটা বই পড়তে শুরু করেছি। বইয়ের নাম হচ্ছে সুখ। এটা মূলত একটা ইংরেজি বইয়ের বাংলা অনুবাদ। লেখক বইটাকে দুইটা অংশে ভাগ করেছেন। একবার প্রমাণ করার চেষ্টা করেছে আমরা আসলে মানব জীবনে অনেক সুখী, আবার প্রমাণ করার চেষ্টা করেছে আসলে সুখী না। আমাদের মানব জীবন শুধু দুঃখের, এখানে দুঃখ ছাড়া কিছুই নেই। খুবই ইন্টারেস্টিং একটা বই। আমি সারাদিন ধরে এটাই পড়ে যাচ্ছি। এর মধ্যে বউ কয়েকবার এসে ডেকেছে, আমি কোনো জবাব দেইনি। বউ ব্যর্থ হয়ে ডাকা বন্ধ করে দিয়েছে। সারা রাত সারাদিন না খেয়ে একটা রুমে পড়ে থাকায় শরীরটা একটু দুর্বল হয়ে আসছিল। চোখের পাতা ভারী হয়ে এলো। আমি বইটা বুকের উপর রেখে একটু চোখটা বন্ধ করলাম। এর মধ্যে বউ নানান কাণ্ড ঘটিয়েছে। আত্মীয় স্বজন সবাইকে ফোন দিয়ে বলেছে আমি আত্মহত্যা করেছি। আত্মীয় স্বজনরা বাসায় এসে কান্নাকাটির ধুম লাগিয়েছে। বাসার কাজের মেয়েটাও প্রচুর কান্না করছে। আমার বউ কান্নাকাটি তেমন করছে না, সে ঘুরে ঘুরে সবার কান্না দেখছে। একটু পর কাজের মেয়েকে এসে জোরে একটা ধমক দিল, জামাই মরেছে আমার, তোরা তো দুঃখ কেন, তুই হাউমাউ করে কাঁদতেছিস কেন? ধমক শুনেই কাজের মেয়ে চুপ। এবার সে কান্নাকাটি রেখে চুপ করে বসে আছে। এরপর অতি উৎসাহী কিছু সাংবাদিক বাসায় ঢোকার চেষ্টা করছে। বাহিরে ভিড় লেগে গেছে। কোর্ট শেষে আমার কলিগরাও প্রায় সবাই চলে এসেছে। এলাকার মানুষ নানান কানাঘুষা শুরু করেছে। তারা ইতোমধ্যে অপরাধী খুঁজে বের করে তার শাস্তিও দাবি করছে। আমার আত্মহত্যার পিছনে তারা প্রধান আসামি বানিয়েছে আমার বউকে। তারপর যথারীতি কাজের মেয়ে এবং বউয়ের বন্ধুদেরকে। আমার মৃত্যুর চেয়ে তাদের কাছে এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, স্বামী মরেছে কিন্তু বউ কেন কান্না করতেছে না। বিষয়টা বউয়ের কান পর্যন্ত এসেছে, কিন্তু বউ এসবে পাত্তা দিচ্ছে না। সে দুপুর থেকে সবকিছু ম্যানেজ করে চলেছে। কেউ ভয়ে দরজা ভাঙছে না, সবাই পুলিশের অপেক্ষা করতেছে। এসব সেন্সিটিভ ব্যাপারে পুলিশ ছাড়া কারো হাত দেওয়া উচিত না। পুলিশ এখনো আসতে পারছে না, কারণ রাস্তায় প্রচুর জ্যাম। আর আমি খুব বেশি বিশেষ ব্যক্তি নই যে পুলিশ হেলিকপ্টারে চড়ে চলে আসবে। পুলিশ আসলো আরো আধা ঘন্টা পর। পুলিশ এসে ভিড় কমাতে সাংবাদিকদের বাসার ভিতর ঢুকতে দিল। পুলিশের ওসি সাহেবের মধ্যে আমার মৃত্যু নিয়ে তেমন কোনো ভাবনা ছিল না। উনি বাসায় দারোয়ানকে ধমক দিয়ে বলল চায়ের ব্যবস্থা করতে। দারোয়ান চা নিয়ে আসেনি, সে কোনো ঝামেলায় জড়াতে চায় না, তাই এখন পর্যন্ত সে পলাতক। পুলিশ এসে একবার পড়ার ঘরের দরজায় উকি দিয়ে গেছে, কিন্তু দরজা ভাঙার ব্যাপারে কোনো আদেশ নির্দেশ দেয়নি।